আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাত বেরোতে ঘুম থেকে তুলে ফাজলামো করছেন আপনি? ঘুমোচ্ছিলেন তো, উঠলেন কেন আপনি? ত্রয়ীর কণ্ঠ যতটা উগ্র ততটাই শান্ত দৃষ্টিতে ত্রয়ীর চোখের দিকে তাকায় সুপ্ত। তার দু চোখে কাঁচা ঘুম ভেঙে যাওয়ার বিরক্ততা। সুপ্তের ভেজা চুল থেকে এক ফোঁটা পানি টুপ করে ত্রয়ীর গালে পড়ে। আচমকা এমন হওয়ায় চোখ খিচে বন্ধ করে নেয় ত্রয়ী। সুপ্ত অতি শান্ত মেজাজে শুধায়, হোয়াট হ্যাপেন ত্রয়ী? লুক ইনটু মাই আইস অ্যান্ড টেল মি। ত্রয়ী চোখ মেলে তাকায়, সরাসরি দৃষ্টি রাখে সুপ্তের চোখে কিছুটা রাগ, কিছুটা অভিমান মিশ্রিত। সে চাহনি দেখে সুপ্তের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। এভাবে কিছুক্ষণ তাকিয়ে রয় ত্রয়ী। কত শত অভিযোগ যা শব্দে ব্যক্ত করা কঠিন তা নেত্র দ্বারা বলে ফেলে অর্ধাঙ্গের কাছে। ত্রয়ী এক সময় চোখ নামিয়ে কণ্ঠ খাদে নিয়ে বলে, আমায় নামান। সুপ্ত ত্রয়ীকে বিছানার নরম গদিতে এসে বসিয়ে দেয়। তারপর নিজে ফ্লোরে বসে ত্রয়ীর হাতের মুঠোয় হাত গুজে দেয়। ত্রয়ী নিষ্প্রভ চোখে তাকিয়ে সুপ্তের দিকে তাকায়। সুপ্ত ত্রয়ীর পানে তাকিয়ে বলে, কি হয়েছে বলুন মহারানী। ত্রয়ীর মুখে আপনা আপনি তাচ্ছিল্য ফুটে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, মহারানী, অথচ তার ফোনের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেন না আপনি। তারপর থামে ত্রয়ী, ফের বলে, আপনি নিজ মুখে স্বীকার করুন বা না করুন, আপনার কাছে আমার কোনো মূল্য নেই। ত্রয়ীর কণ্ঠে একরাশ কষ্ট ও অভিমান। এবার সুপ্তের নিকট ত্রয়ীর রাগের কারণ স্পষ্ট। সুপ্ত করুণ চোখে অর্ধাঙ্গিনীর পানে তাকায়। এবার অভিমানী বধূকে কিভাবে বোঝাবে সে? প্রচন্ড জেদি যে তার বউ। উপরন্তু সুপ্তের একটা কথাও বিশ্বাস করতে নারাজ সে। ত্রয়ী, আমি জানি তুমি আমার কোনো কথাই বিশ্বাস করবে না, বাট ট্রাস্ট মি, আজকে আমার ফোন আমার সাথে ছিল না, বালিশের নিচে ছিল সারাদিন। ত্রয়ীর সুপ্তের কথায় বোকা চোখে তাকায়, তারপর বলে, কিন্তু বেলাকে অনেক শপিং করিয়ে দিয়েছেন তো, এটা তো মিথ্যে নয়। আমি ওকে শপিং করিয়ে দেইনি, জাস্ট ড্রপ করে বাড়িতে নিয়ে এসেছি। ত্রয়ীর অভিমান কিছুটা গলে, তবুও পুরোপুরি নিঃশেষ হয় না। সুপ্ত বসে বসে বউয়ের অভিমানী মুখশ্রী দেখে। ঘুম ঘুম চোখ, অভিমানে উল্টে রাখা ঠোঁট। সুপ্তের হঠাৎ কি হয়? ত্রয়ীর কোমল ওষ্ঠ তার পুরুষালী ওষ্ঠ আঁকড়ে ধরে। আকস্মিক ঘটনায় ত্রয়ী ভোরকে সুপ্তের টি শার্ট খামচে ধরে। সুপ্ত তখন তার কোমল ঠোঁটে আচ্ছন্ন। ত্রয়ীর চোখ বন্ধ করতেই গরম অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। এই অশ্রু কিসের প্রতীক বোধগম্য হয় না রমণীর। মিসেস ত্রয়ী মেহরোজ, ক্যান ইউ ফিল দ্য হার্টবিট? সুপ্তের বক্ষস্থলের নিকট ত্রয়ীর এক হাত চেপে প্রশ্নখানা করে সুপ্ত। ত্রয়ী নিজ মুখে তাকিয়ে আছে। একটু আগে ঘটে যাওয়া অপ্রত্যাশিত চুম্বনের দৃশ্য ভাসছে অক্ষিপটে। হাতের তালুতে সুপ্তের অতিমাত্রায় বেড়ে যাওয়া হার্টবিটের অনুভব। আর ঠোঁটে সুপ্তের আদুরে স্পর্শ লেগে থাকার কথা ভাবতেই স্বর্ণাভ কপল লজ্জার রক্তিমায় ছেয়ে যায়। সুপ্তের দৃষ্টি ত্রয়ীর সুশ্রী মুখশ্রীতে বিচরণ করছে। গালে লজ্জার আভা অবলোকন করে মৃদু হাসে সে। তারপর ত্রয়ীর কানের কাছে মুখ এনে কণ্ঠ খাদে নামিয়ে বলে, আপনি কি জানেন বধূ সাহেবা, আপনাকে সম্পূর্ণরূপে পাওয়ার জন্য কত আকুল এই হৃদয়, কতটা ব্যাকুল আমি আপনার লজ্জা মিশ্রিত সম্মতি পাওয়ার জন্য। ডু ইউ নো? ত্রয়ীর কানে সুপ্তের বলা কথা ঝংকার তোলে। চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে ত্রয়ী। তা দেখে দুষ্টু হাসে সুপ্ত। শুভ্র দাঁত উকি দেয় তাতে। সুদর্শন যুবকের চেহারায় আরো এক নতুন ঔজ্জ্বল্য দেখা দেয়। ত্রয়ী শুকনো একটা ঢোক গিলে বলে, আমার খিদে পেয়েছে, আমি রাতে ডিনার করিনি। রোমান্টিক কথাবার্তায় বউয়ের এমন কথায় করুণ চোখে তাকায় সুপ্ত। ত্রয়ী ফের বলে, আপনি কি এখন আমায় রান্না করে খাওয়াতে পারবেন? ত্রয়ী লজ্জা থেকে বাঁচার জন্য প্রসঙ্গ বদলায়, নয়তো সুপ্তের লাগাম ছাড়া কথাবার্তায় সাহসী ত্রয়ী অক্কা যেত। তারপর সত্যিই ত্রয়ী অভুক্ত। সুপ্ত সন্ধ্যায় ঘুমিয়েছে। সুপ্ত খুব বেশি রান্না না জানলেও কিছু কিছু পারে। কিশোর বয়সে শখ করে মা কাকিমার সাথে শিখেছে। বউকে নিয়ে কিচেনের উদ্দেশ্যে হাঁটে সুপ্ত। ত্রয়ী পেছন পেছন হেঁটে আসে। এত শক্তপোক্ত হৃদয়ের ত্রয়ী কেমন লজ্জায় মোমের ন্যায় গলে যাচ্ছে। অথচ এমন
নির্লজ্জ কথাবার্তা বলল যে তার কোনো প্রতিক্রিয়া নেই। মনে হচ্ছে সে একটু আগে ত্রয়ীকে বলেছে। তুমি কি রাতে ডিনার করেছো ত্রয়ী? সুপ্ত নুডলস রাঁধছে আর ত্রয়ী বুকে হাত গুজে তা অবলোকন করছে। রান্না অবলোকন করছে বলে মস্ত বড় ভুল হবে, কেননা ত্রয়ীর দৃষ্টি কেবল সুপ্তের চাপদাড়ি ঘেরা মুখশ্রীতে বিচরণরত। পরম মুগ্ধতায় সুপ্তের অগোচরে তাকে দেখতে দেখতে মুগ্ধ হাসছে ত্রয়ী, কিন্তু সুপ্ত যে আর চোখে তার ঠোঁটে লেগে থাকা হাসি থেকে পুরো ত্রয়ীটাকেই প্রত্যক্ষ করছে তা ত্রয়ীর অজানা। সুপ্ত রান্না শেষ করে ত্রয়ীর উদ্দেশ্যে বলে, আপনার জন্য খাবার প্রস্তুত বধূ সাহেবা। ত্রয়ী এক ধ্যানে সুপ্তকে দেখায় মগ্ন থাকায় সুপ্তের কথায় চমকে থাকে। সুপ্তের সামনে এভাবে চমকে উঠায় খানিক লজ্জা এসে গ্রাস করে তাকে। ত্রয়ী সুপ্তের হাত থেকে নুডলস ভর্তি বাটি নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটে। সুপ্ত পেছন পেছন এসে রুমের দরজা লক করে। ত্রয়ী মুখে একটু নুডলস পুরে সুপ্তের উদ্দেশ্যে বলে, আপনিও তো ডিনার করেননি, অর্ধেকটা আপনি খান। সুপ্ত কিছু না বলে দুষ্টু হাসে। ত্রয়ী সেই হাসি দেখে প্রস্তুত হয় আরেকটা বেশরম মার্কা কথা শোনার জন্য। সুপ্ত সময় নিয়ে বলে, এটা তুমি খাও, দেন আই ওয়ান্না ইট ইউ। রাত্রির আধার শেষে সূর্যের কিরণ চোখে মুখে পড়তেই চোখ কুঁচকে ফেলে আরসালান। নিত্যদিনের মতো আজকে দিন আর রাতের পার্থক্য বুঝতে সমস্যা হয় না তার। বেলকনির রেলিংয়ে মাথা ঠেসে আবার ঘুমানোর চেষ্টা করে আরসালান, তবে রৌদ্রের তীব্রতা আর উষ্ণতা প্রখর হওয়ায় ঘুমানো দায় হয়ে দাঁড়ায়। আরসালান বিরক্ত মুখে উঠে দাঁড়ায়। উঠতে গিয়ে পায়ের কাছে মদের বোতল ধাক্কা লাগে। আরসালান বিরক্ত মুখে পা দিয়ে মদের বোতল ছুঁড়ে মারে রেলিংয়ে। কাচের বোতল রেলিংয়ে বাড়ি খেয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আরসালান হেলে দুলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরোয়। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই নানান খাবারের গন্ধ নাকে এসে ঠেকে। আরসালান দ্রুত খাবার টেবিলে বসে পড়ে। আরসালানের মা কণা চৌধুরী ছেলেকে ডাইনিংয়ে বসতে দেখে দ্রুত এগিয়ে আসেন। খাবার বেড়ে দিয়ে পিপাসু চোখে তাকিয়ে থাকেন ছেলের দিকে। কালকে থেকে আজকে আরসালানকে কত শত গুণ ভালো দেখাচ্ছে, নয়তো কালকে দাড়ি গোফ চুলে কয়েক গুণ বয়স্ক প্রতিলক্ষিত হচ্ছিল তাকে। আরসালানের মায়ের দিকে খেয়াল নেই, সে বহুদিনের অভুক্তের ন্যায় গোগ্রাসে খাবার খেতে থাকে। বহুদিন পর ছেলেকে নিজের সামনে খেতে দেখে কণা চৌধুরীর হৃদয় মাতৃত্বের আবেগে প্রফুল্ল হয়ে ওঠে। ছেলের খাওয়ার তদারকি করতে থাকেন তিনি। লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী আরসালান। উজ্জ্বল শ্যামলা দেহের অসহ্য দৃষ্টিতে তাকে রূপকথার রাজকুমারদের ন্যায় লাগে। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া ছেলেকে জেলের ঘানি টানতে হয়েছে শুধুমাত্র নিজের দুশ্চরিত্রের হেতু, নয়তো বাবার দৌলত আর পরিচিততে সম্মানের সাথে চলাফেরা করতে কি কোনো বাধা ছিল? ছেলের ব্যবহার আর চলাচল নিয়ে বড্ড অসন্তুষ্ট কণা চৌধুরী। তার সাথে একটা চাপা রাগ তৈরি হয়েছে ফারহাদ চৌধুরীর প্রতি। ওনার কারণেই ছেলের মধ্যে বেহায়াপনা ও দুশ্চরিত্রের ন্যায় স্বভাব হয়েছে, যে কিনা মেয়েদের সম্মান লঙ্ঘন করতেও দুবার ভাবে না। আরসালানের পর চৌধুরী সাহেবের আর কোনো সন্তান হয়নি, তাই ছেলের শত দোষ থাকা সত্ত্বেও মাথায় তুলে রাখেন কণা চৌধুরী। আরসালান খাওয়া শেষে উঠে দাঁড়াতেই তাকে ডেকে ওঠে। আরশ, কোথায় যাচ্ছ? আরসালানের পরনে আকাশি রঙের পাজামা পাঞ্জাবি, হাতে দামি ঘড়ি, সবকিছু লক্ষ্য করে কণা চৌধুরী ছেলেকে প্রশ্ন করে। তুমি তো আমার মাথা চিরদিনের মতো নিচু করে দিয়েছ, কিন্তু এখন চরিত্রের লাগাম টানো। এমন কিছু করো না যাতে পরবর্তীতে মাকে শেষবার কাফনে মোড়ানো অবস্থায় দেখতে হয়। কণা চৌধুরী খুবই কঠোর ও সচেতন ধরনের মানুষ, যা এই চৌধুরী পরিবারকে এক হাতে সামলানোর জন্য উপযুক্ত, কিন্তু তারপরও তিনি ছেলেকে সঠিক পথে আনতে পারেননি। আরসালান মায়ের কথা শুনে কোনো জবাব না দিয়েই বেরিয়ে আসে। কণা চৌধুরী সূক্ষ্ম শ্বাস ফেলে ছেলের যাওয়ার পথের দিকে তাকিয়ে রয়। এতদিনেও একটা কাজ করতে পারিসনি, শালা কাপুরুষ। আরসালানের পায়ের জোর বাড়লে পায়ের নিচে থাকা লোকটিকে গুঙিয়ে ওঠে। আরসালানের শক্ত চোখে মুখে তাকিয়ে রয় লোকটির দিকে। নাকের পাটা ফুলে ওঠে তার। রোদ এসে পড়ায় তাতে লেগে থাকা বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব দৃশ্যমান হয়। আরসালান লাথি দিয়ে লোকটিকে ছুড়ে দৌড়ে মারে, তারপর আলিশান একটা চেয়ারে এসে বসে পড়ে।
ইশারা করলে পাশ থেকে একজন জ্বলন্ত সিগারেট এনে দেয়। আরসালান পরম রাজকীয় ভঙ্গিতে কালচে রাঙা ঠোঁট গুজে দেয় সেটা। নিকোটিন সমৃদ্ধ কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে আশেপাশে তাকায় সে। জায়গাটা তাদের বিশাল মহলের সামনের অংশ। বিভিন্ন গাছ আর ফুলে পরিপূর্ণ হয়ে আছে এই অংশটি। জায়গা জুড়ে সৌন্দর্য বিরাজ করলেও এই স্থানে শোষণের কাজ চলে। বাড়ির মহিলাদের এই স্থানে আসা নিষেধ, এমনকি কণা চৌধুরীর ওপরও এই নিষেধাজ্ঞা জারি আছে। আরসালান আবার ওই লোকটির দিকে তাকায়। তীক্ষ্ণ সেই দৃষ্টি। লোকটা এতক্ষণে ভূমি থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়েছে। আরসালান তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে, তোকে আরেকটা সুযোগ দিচ্ছি, হয় তুই ওকে মারবি নয় আমি তোকে মারবো। লোকটি শুকনো ঢোক গেলে তারপর আরসালানের উদ্দেশ্যে বলে, হুজুর এবার আর কোনো ভুল হবে না। আরসালানের সন্দেহের সহিত বাঁকা হাসে, তারপর বলে, তোর সাথে আমিও থাকবো, সচক্ষে দেখবো তোর মতো গাধার ব্যর্থতা, তারপর তোকে মারবো আমি। অনেকদিন হয় প্রাণনাশ হয় না। বলতে বলতে অট্টহাসিতে ফেটে পড়ে আরসালান। সেই সাথে লোকটার ভয় দ্বিগুণ হয়। হাত পা কাঁপতে থাকে অনবরত। ভাবি ত্রয়ী ভাবি। পুরুষালী কণ্ঠে 2-3 বার ভাবি ডাক শুনলেও সাড়া দেয় না ত্রয়ী। কিন্তু নিজের নাম শোনার পর চমকে পেছনে তাকায় ত্রয়ী। আধা পরিচিত একটা মুখ হেসে ওঠে তাতে। ত্রয়ী চলা থেকে স্থির হয়। যুবকটি ততক্ষণে তার নিকট এসে পৌঁছেছে। ত্রয়ী মনে করার চেষ্টা করে লোকটার নাম যেন কি ছিল। রিক্ত দাঁড়িয়ে কিছুটা হাঁপিয়ে ওঠে। তাকে দেখতে দেখতে ত্রয়ীর নামটা মনে পড়ে যায়। রিক্ত না কি যেন ছিল। রিক্ত বলে, আপনার তো হাঁটার সেই স্পিড ভাবি, আমি তখন থেকে ফলো করছি, তবুও লাগাল পাচ্ছি না। ত্রয়ী সামান্য হাসে। রিক্ত ফের বলে, আমাকে চিনতে পেরেছেন ভাবি? আমি সুপ্তর বেস্ট ফ্রেন্ড। ত্রয়ী মাথার উপর নিচ করে হ্যাঁ বোঝায়, তারপর বলে, চলুন হাঁটা যাক। কাজে গিয়েছিলেন আপনি? রিক্তের ফর্মাল ড্রেস আপ দেখে প্রশ্ন করে ত্রয়ী। রিক্ত দীর্ঘ শ্বাস ফেলে বলে, বেকারের আবার কাজ, ইন্টারভিউ দিতে দিতে জীবন শেষ। আর একটু ভালোভাবে পড়লে আপনার মেডিকেল কিংবা সুপ্তের মতো লয়ার হতে পারতাম। ত্রয়ী রিক্তের আফসোস মিশ্রিত কণ্ঠ শুনে পেছনে ঘুরে বিরক্তির পানে তাকায়। রিক্তের হাতে ফাইল দেখে ত্রয়ী আশ্বাস মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, চিন্তা করবেন না, ইনশাআল্লাহ দ্রুতই একটা চাকরি পাবেন। রিক্ত ত্রয়ীর কথায় দীর্ঘশ্বাস ফেলে ছোট করে একটা ইনশাল্লাহ বলে ত্রয়ীর পেছন পেছন হাঁটতে থাকে। বেরিয়েছে। জি হুজুর। আরসালানের কথা শুনে ভয়ে ভয়ে উত্তর দেয় শুটার লোকটি। তারপর তাক করে রাখা বন্দুকের নলে চোখ রেখে হেঁটে যাওয়া রমণীকে দেখতে থাকে। আরসালান লোকটির কোমরে গুজে রাখা দূরবীন নিয়ে চোখের সামনে ধরে, তারপর বলে, কোন মেয়েটা? এই যে লাল জামা আর সাদা ওড়না দিয়ে পরা মাইয়াটা। আরসালান দূরবীন দিয়ে রাস্তায় দৃষ্টি রাখে। বর্তমানে তারা মাঝারি উঁচু বিল্ডিং এর 3 তলায় অবস্থান করছে, যেটা ত্রয়ীর মেডিকেল কলেজের কিছুটা সামনে অবস্থিত। এখান থেকে রাস্তাটা ভালো করে দেখা যায়। এই জায়গা থেকেই পূর্বে ত্রয়ীকে মারার চেষ্টা করেছিল লোকটি, কিন্তু সুপ্ত এসে ত্রয়ীকে নিয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। আজকে হেঁটে হেঁটে আসছে শিকার মোক্ষম সুযোগ। আরসালান দূরবীন দিয়ে তাকালে দেখতে পায় খয়েরি রঙের লং হাতা কামিজ ও সালোয়ারের পরিহিতা এক রমণী খুব দ্রুত হেঁটে আসছে। খয়েরি রঙকে লাল বলে সম্বোধন করেছে লোকটি। ত্রয়ী মাথা উঁচু করে উপরের দিকে তাকালে পুরো মুখশ্রী দৃশ্যমান হয়। ঘন পাপড়িতে ঘেরা ডাগর ডাগর আঁখি, সরু নখ, নাকের মাথায় লালচে তিল আর সোজা সিথি করে লম্বা বেনি করায় তার সুশ্রী চেহারা ফুটে উঠেছে দারুণভাবে। আরসালানের দৃষ্টি শিথিল হয়ে আসে। পাপ মিশ্রিত জবান থেকে কল্পনা অতীত বেরিয়ে আসে পবিত্র শব্দ, মাশাআল্লাহ। তখনই শুটার লোকটি উল্লাসের সহিত বলে ওঠে, আজকের খেল খতম হুজুর। তৎক্ষণাৎ তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় আরসালান। কোমরে গুজে রাখা বন্দুক বের করে গুলি ছুটতে উদ্ধত হয় লোকটির পানে। ঠিক সেই মুহূর্তে বন্দুকের ট্রিগারে চাপ লাগায় লোকটি। সেই মুহূর্তে একটা গুলি এসে তার মস্তিষ্ক বরাবর লাগে। তবুও ঘটে যাওয়া অবঘটন আটকানোর চেষ্টা বিফলে যায় আরসালানের।
বন্দুক থেকে গুলি ততক্ষণ বেরিয়ে পড়েছে রক্ত মাংসের একটা শরীরকে ভেদ করবে বলে। বাইরে থেকে মেয়েলি আর্তচিৎকার ভেসে আসলে লোকটিকে ধাক্কা মেরে নিজে তার জায়গায় এসে দাঁড়ায় আরসালান। সচক্ষে দৃষ্টি রাখে ব্যস্ত শহরের ব্যস্ত রোডে। ত্রয়ী চিন্তিত মুখশ্রীতে একটা প্রাইভেট হাসপাতালে বসে আছে। পাশেই একজন ডাক্তার রিক্তের হাতের আঙুলগুলি বের করতে ব্যস্ত। ত্রয়ী উকিঝুঁকি দিয়ে সেটাই প্রত্যক্ষ করছে। চোখে মুখে চিন্তার ছাপ তার, অথচ যে আহত হয়েছে তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। স্বাভাবিকভাবে সে বাঁ হাতের ক্ষতের দিকে তাকিয়ে মাঝে মাঝে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেললেও ভয়ের ছাপ নেই মুখে। রিক্তের স্বাভাবিক প্রতিক্রিয়া দেখে ত্রয়ী ভ্রু কুঁচকে ফেলে। ত্রয়ী বেশ ভয় পেয়ে গিয়েছিল যখন রিক্তের হাতে গুলি লাগে। যখন সে দিশেহারা তখন অচেনা এক যুবক সাহায্য করে তাদের গাড়িতে করে প্রাইভেট হাসপাতালে নিয়ে আসে। ত্রয়ী সুপ্তকে ফোন করেছে ৮ ঘন্টার মতো হলো সে এখানেই আসছে। ত্রয়ী কেবিন থেকে বেরিয়ে যুবকটির সন্ধানে এদিক ওদিক তাকায়। কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকতে দেখে ত্রয়ী ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি অপরিচিত হয়েও আমাদের সাহায্য করেছেন। আরসালান মৃদু হেসে ত্রয়ীর দিকে ফিরে তাকায়। ত্রয়ী এবার ভালো করে তাকে লক্ষ্য করে। ভ্রুয়ের ওপর অবধি পড়ে থাকা অবিন্যস্ত চুল, অসংখ্য চুল, যাকে খাঁটি বাংলায় বললে বলা হয় বিড়াল চোখ। ত্রয়ীর কেন জানি এমন চোখের মানুষদের দুষ্টু প্রকৃতির বলে মনে হয়। তবে আজকে ত্রয়ীর ভুল ভেঙেছে। কারো বাহ্যিক রূপ দিয়ে কাউকে বিচার করা উচিত নয়। আরসালান ত্রয়ীর মুখশ্রী জুড়ে দৃষ্টি বোলাতে বোলাতে বলে, মানুষ মানুষের জন্য, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই মিস। একই বাক্য উচ্চারণ করলো আরসালান। ওর সঙ্গী সাথী আইমিন চেলাপেলারা এই মহান বাক্য শ্রবণ করলে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে তাদের নিষ্ঠুর মালিককে ঠিক কতক্ষণ যাবৎ ধরে দেখত ভাবতেই মনে মনে হাসে আরসালান। ত্রয়ী আরসালানের মুখে মিস সম্বোধন শুনে একটু ক্ষুদ্র শ্বাস ফেলে বলে, সরি বাট আমি মিস নই, মিসেস সুপ্ত রেহনেওয়াজ। আপনি ওনার নাম শুনেছেন নিশ্চয়ই, উনি একজন অ্যাডভোকেট। ত্রয়ী বেশ উৎসুক হয়ে এই প্রথমবার নিজেকে সুপ্তের স্ত্রী বলে পরিচয় দিল। নিশ্চয়ই লোকটি সুপ্তকে চেনে। আরসালান এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল ত্রয়ী সুপ্তের স্ত্রী, আর তাকেই মারার জন্য সে লোক নিয়ে এসেছিল। কিন্তু হলোটা কি? শিকার জ্যান্ত আর শিকারী স্বয়ং মরে পড়ে আছে। আরসালানের ভাবনার মাঝেই ত্রয়ী বলে ওঠে, আপনি এবার আসতে পারেন, আমার হাজবেন্ড চলে এসেছে। উপকার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ত্রয়ীর কথা শেষ করে ঘাড় সামান্য কাত করে আরসালানের পেছনে ব্যস্ত ভঙ্গিতে হেঁটে আসা যুবককে দেখে। কফি কালার শার্ট ইন করে পরা, কালো প্যান্ট পরিহিত যুবক কাছাকাছি আসতেই ত্রয়ীর হৃদয়ের সমস্ত ভয় কর্পূরের ন্যায় অদৃশ্য হয়ে যায়। সুপ্ত হেঁটে আসতে আসতে ত্রয়ীর সামনে একজন পুরুষকে দাঁড়ানো অবস্থায় দেখে ভ্রু কুঁচকায়। তবে কাছাকাছি এসে যখন আরসালানের মুখ দেখে তখন তার দৃষ্টি অবিশ্বাসে পরিণত হয়। আরসালান জেল থেকে বেরিয়েছে। ত্রয়ীর অগোচরে দুজনের মাঝে এক ভয়ানক দৃষ্টি বিনিময় হয়। সুপ্ত ত্রয়ীর পাশে এসে দাঁড়াতেই আরসালান প্রস্থান করে সেখান থেকে। আবার সুপ্তের তীক্ষ্ণ দৃষ্টির শিকার হয় ত্রয়ী। সুপ্ত ত্রয়ীর বাহুতে চেপে ধরে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি ওর সাথে এখানে দাঁড়িয়ে কি করছো? সুপ্তের এমন আচরণ ত্রয়ীর জন্য কাঙ্ক্ষিত ছিল না। সে নিচের বাহুতে সুপ্তের বলিষ্ঠে হস্তের চাপ অনুভব করে সেদিকে এক পলক তাকায়। তারপর ও সুপ্তের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি এমন ব্যবহার কেন করছেন? ব্যথা পাচ্ছি আমি, হাত ছাড়ুন। সুপ্ত ফট করে ত্রয়ীর হাত ছেড়ে দেয়। ত্রয়ী বাহুতে হাত বুলাতে বুলাতে বলে, এই লোকটা তো আমাদের এখানে নিয়ে এসেছে, নয়তো সকলে তো সার্কাসের মতো দেখে উড়িয়ে গিয়েছে। ভাগ্যিস উনি ভালো লোক। ত্রয়ীর কথা শুনে শুভ্র ভ্রু উঁচিয়ে তাকায়, তারপর তাচ্ছিল্য হাসি হেসে বলে ওঠে, একজন রেপিস্টকে ভালো লোক বলে সম্বোধন করো আর নিজের নিষ্পাপ স্বামীকে কত কিছু বলে দোষারোপ করো, দুটোই না জেনে বুঝে শুধুমাত্র চোখের দেখায়। কথাখানা বলে সুপ্ত রিক্তকে সেই কেবিনে রাখা হয়েছে যেখানে ঢুকে পড়ে। সুপ্তের কথা বুঝতে ত্রয়ীর 10 সেকেন্ডের মতো সময় লাগে। তারপর বোধগম্য হতেই অবাক হয়ে উচ্চারণ করে, রেপিস্ট? তুই ঠিক আছিস রিক্ত? রিক্ত হঠাৎ সুপ্তের গলার স্বর পেয়ে সামনে তাকায়। এতক্ষণ ওর হাত থেকে গুলি বের করে ব্যান্ডেজ করে দিয়েছে।
সে সুপ্তকে দেখে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ ঠিক আছে। সুপ্ত একটা প্রশান্তির শ্বাস নিয়ে বাইরে তাকায়। ত্রয়ী এখনো বরফের ন্যায় জমে দাঁড়িয়ে আছে। হঠাৎ পাশ ফিরে কেবিনে ঢোকে সে, তাতেই চোখাচোখি হয় দুজনের। রিক্তকে সাথে নিয়ে ওরা হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। সুপ্ত ড্রাইভিং সিটে আর রিক্ত ফ্রন্ট সিটে বসলে ত্রয়ী পেছনে এসে বসে। ত্রয়ী এখনো কেমন স্থির হয়ে আছে। সুপ্তের মুখ থেকে শোনা ধ্রুব সত্যটা যেন তার হজম হচ্ছে না। রিক্তকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে তারপর বাড়িতে এসেছে সুপ্ত ও ত্রয়ী। ত্রয়ী কিছু না বলেই গাড়ি থেকে নেমে আগে ভাগে রুমে ঢুকে শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে পড়ে। ঠিক যখনই ত্রয়ী গোসল শেষে মাথায় তাওয়াল পেঁচিয়ে বের হয় তখন সুপ্ত রুমে প্রবেশ করে। ত্রয়ী দরজার দিকে তাকালে চোখাচোখি হয় দুজনের। ত্রয়ী দৃষ্টি নামিয়ে বেলকনিতে এসে উপস্থিত হয়। সুপ্ত সেদিক পানে একবার চেয়ে টি শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ত্রয়ী চুল থেকে তাওয়াল খুলতেই কোমর সমান দীঘল চুল পিঠময় ছড়িয়ে আছে। আকাশ পানে আনমনে তাকায় ত্রয়ী। মনুষ্যগত বৈচিত্র্যময় তাদের বাহ্যিক আচার আচরণের দ্বারা কিভাবে ভেতরে অমানুষটাকে লুকিয়ে রাখে কেউ ঘুণাক্ষরেও টের পায় না কত জঘন্য সে। ত্রয়ী তাওয়ালটা বেলকনিতে নেড়ে দিয়ে এসে সুপ্ত ফ্রেশ হয়ে এসে পড়েছে। ত্রয়ী আরশির সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বিছানায় হেলান দিয়ে বসা সুপ্তের পানে চায়। ত্রয়ীর চেহারাটা যে 12টা বেজে আছে সেটা কি লোকটা দেখছে না? ত্রয়ী দ্বিধাদ্বন্দ্বে ভোগে মিনমিন করে জিজ্ঞেস করে, লোকটা কি আসলেই রেপিস্ট? সুপ্ত মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে এবার ত্রয়ীর পানে তাকায়, বলে, মস্তিষ্কে চাপ দিন মিসেস। আপনার রুমমেটের আসামি চেহারা একবার স্মরণ করুন। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? কই, আমি তো ভুলিনি। সেদিন আপনি মুগ্ধ হয়ে আমার ওকালতি দেখছিলেন। ত্রয়ী কিছুটা অতীতে গিয়ে কাঠ গোড়ায় দাঁড়ানো ব্যক্তিটির চেহারা মনে করার চেষ্টা করে। সেদিন ঘৃণায় কেবল একবার দৃষ্টি দিয়েছিল সে লোকটার ওপর, তাই আরসালানকে দ্বিতীয়বার দেখে মস্তিষ্ক চট করে ধরে ফেলতে পারেনি যে আরসালানই সেই রেপিস্ট। সবকিছু মনে পড়তেই ত্রয়ীর হৃদয় আরেকবার ঘৃণায় বিছিয়ে ওঠে। মনে পড়ে যায় রুমমেটের ক্রন্দনের ধ্বনি, মেয়েদের সবচেয়ে বড় অহংকার, সতীত্ব হারানোর লজ্জা ও কষ্ট। ত্রয়ী চোখ বন্ধ করে নেয়। ঘৃণায়, রাগে, দুঃখে এক ফোঁটা অশ্রু বেয়ে পড়ে কপাল বেয়ে। কিছুক্ষণের পর সুপ্তের বলা সম্পূর্ণ কথাখান মনে পড়তেই সে তড়িৎ ঘুরে সরাসরি সুপ্তের পানে চায়, বিস্ময় নিয়ে বলে ওঠে, আপনি কি করে জানেন আমি সেদিন আপনাকে দেখছিলাম? কথাটা বলেই ভ্রু নাচায় ত্রয়ী। সুপ্ত রহস্যময় হাসে। ত্রয়ীর ভেজা কেশ এখনো শুকায়নি, ক্ষণে ক্ষণে ফোঁটা ফোঁটা জল পড়ছে চুল থেকে। স্নানের পর ত্রয়ীর সুশ্রী মুখশ্রী হয়ে উঠেছে আরো স্নিগ্ধ। পাথরের নাকফুলখানা জল করছে। ত্রয়ীর চোখে মুখে অজানা কিছু জানার কৌতূহল। সুপ্ত চট করে উঠে দাঁড়িয়ে ত্রয়ীর নিকট আসে। ত্রয়ীকে মন ভরে দেখে নিয়ে এলোমেলো ভাবে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলে, কিছু রহস্যই রাখতে হয় বউ। সব জেনে গেলে কৌতূহল থাকে না। বিশাল আরশিতে তাদের প্রেমময় মুহূর্ত স্পষ্ট ফুটে ওঠে। জড়বস্তু দর্পণের যদি সক্ষমতা থাকতো তবে এই যুগলের প্রেমময় এই মুহূর্ত সে সমগ্র জীবনের জন্য নিজের মধ্যে বন্দি করে রাখত। একজোড়া কৌতূহলী দৃষ্টি আর এক দৃষ্টি তাকিয়ে থাকা একজোড়া মুগ্ধ চোখ। তন্দ্রা তার রুমের বেলকনিতে বসে হাঁসফাঁস করছে। কখন থেকে শুনেছে সুপ্ত ভাইয়ের বন্ধু রিক্তর হাতে গুলি লেগেছে, তখন থেকে অজানা কারণে তার মন আনচান করছে। তন্দ্রা একবার নিজেকে প্রশ্ন করে, কারণটা কি সত্যিই অজানা, নাকি সে অজ্ঞাত আচরণ করছে বলেই এত পীড়া। তন্দ্রা বেলকনিতে বসেছিল, কোলের ওপর ছিল তার মোবাইলটা। তন্দ্রা মোবাইলের লক খুলে একবার হোয়াটসঅ্যাপে ঢুকলো, তারপর রিক্ত দিয়ে সেভ করা নাম্বারের সাথে কনভার্সনে ঢুকে মেসেজ টাইপ করতে লাগলো। তারপর লেখা সম্পূর্ণ না হতেই তা আবার মুছে ফেলল সে। বিকাল থেকে সে এমনটা প্রায় 20 বারের মতো করে ফেলেছে। তন্দ্রা আবার রিক্তের দেওয়া শেষ মেসেজটা পড়ল। শেষ মেসেজে রিক্তের লেখা, ভালো করে পড়াশোনা করো। লেখাটা জল জল করছে, আর তাতে তন্দ্রা দীর্ঘশ্বাসের ইমোজি দেওয়া। এটা প্রায় 1 বছর আগের মেসেজ। এরপর আর তাদের কথা হয়নি। এ বাড়িতে আসলে কুশল বিনিময় হয়েছে বটে, পুরো বিকেলটা তন্দ্রার অবসন্ন মনেই কেটে গেল।
রাতে খাওয়ার সময় ডাইনিংয়ে সকলে উপস্থিত থাকলেও সুপ্ত ছিল না। মিসেস সুরিদ রিক্তকে বড্ড স্নেহ করেন। সুপ্তকে অনুপস্থিত খেয়াল করে ওনার রিক্তের কথা মনে আসে। যেহেতু ঘটনাস্থলে ত্রয়ী উপস্থিত ছিল, তাই তিনি ত্রয়ীকে জিজ্ঞেস করেন, রিক্তের অবস্থা এখন কেমন বৌমা? মামির মুখে বৌমা উচ্চারণ শুনে বেলার খাওয়ার গতি কমে আসে। আর চোখে সে ত্রয়ীর দিকে তাকায়। শাড়ি পরিহিতা রমণীটি যে সত্যি নতুন বউদের ন্যায় শোভা বিকশিত করে তা মানতে তার ঈর্ষান্বিত মন বিছিয়ে ওঠে। বেলার মনে হয় ত্রয়ীর কারণেই সুপ্ত জজ তার হলো না, এমনকি ত্রয়ীর জন্য তাকে সবার সামনে অপমানিত হতে হয়েছে। ত্রয়ী কি বলে শোনার জন্য সে কান খাড়া করে খাবার খেতে থাকে। ভাগ্যিস গুলি তেমন গভীরভাবে বিদ্ধ হয়নি। আশা করছি সপ্তাহখানেকের মাঝে উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। ত্রয়ীর কথায় মিসেস সুরিদ চিন্তামুক্ত হলেও ত্রয়ীর পরে বলা কথা শুনে দুশ্চিন্তার রেখা ফুটে ওঠে কপালে। একটু এদিক সেদিক হলেই ওনার প্রাণটা চলে যেতে পারতো। তন্দ্রার গলায় খাবার আটকে যাবার জোগাড় হয়। সে দ্রুত পানি পান করে। চিন্তায় করুণ হয়ে আসে চেহারা। নিশ্চয়ই রিক্তের অনেক কষ্ট হচ্ছে। তুমি এটা কেন বুঝতে পারছো না যে তুমি এসবের মূল কারণ? বেলার কটাক্ষ করে বলা কথাটির সঠিক অর্থ বুঝতে না পেরে ত্রয়ী ভ্রুকুচকে জিজ্ঞেস করে, মানে কি বলতে চাইছো তুমি? স্পষ্ট করে বলো। এখানে স্পষ্ট করে বলার কি আছে? আর সুপ্তের বিয়ের হওয়ার পর থেকেই একটা ক্যাচা লেগেই আছে। রিসেপশনের দিনও তোমার ওপর হামলা হলো, আর আজকে তো রিক্ত ভাই মরতে মরতে বেঁচে গেছে। তোমার ভাষ্য মতে আমার তো মনে হচ্ছে গুলিটা তোমার ওপর ছোড়া হয়েছিল। এরপরেও তুমি যদি না বোঝার ভান করো তবে আর কি বলবো। বেলার কথায় ত্রয়ী আশ্চর্য হয়ে তাকিয়ে রয়। ত্রয়ীর এমন অবস্থা চেহারা দেখে মনে মনে পৈশাচিক হাসে বেলা। তার হতে চলা জিনিস কেড়ে নেওয়া। তোমায় হাড়ে হাড়ে টের পাওয়াবো আমি কি জিনিস। ত্রয়ী উত্তরে কি বলবে বুঝতে পারে না। বেলার কথায় সকলে বিরক্ত হলেও কেউ কিছু বলে না। সকলে চুপচাপ খাওয়া শেষ করে উঠে গেল। সবার শেষে ত্রয়ী ডাইনিং টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। যদিও তার পাতে এখনো অর্ধেক খাবারই পড়ে আছে। ত্রয়ী তাদের রুমের কাছাকাছি আসতেই তন্দ্রাকে দরজার সামনে পায়চারি করতে দেখে। ত্রয়ী হাঁটার গতি কমিয়ে ধীরে ধীরে রুমের কাছে আসে, কিন্তু তন্দ্রা পায়চারি করতে ততটাই বিভোর ছিল যে তাকে দেখতেই পায়নি। ত্রয়ী তন্দ্রাকে পরখ করে বলে ওঠে, কি ব্যাপার তন্দ্রা, তুমি রুমের সামনে দাঁড়িয়ে এভাবে পায়চারি করছো কেন? চলো রুমে চলো। তন্দ্রা ত্রয়ীকে দেখে একটা গোপন শ্বাস ফেলে তারপর বলে ওঠে, তুমি এখন আসছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি ভাবি। ত্রয়ী ভ্রু কুঁচকে স্বল্প হেসে শুধায়, কেন? কারণ তন্দ্রা বলতে গিয়ে আটকে যায়। তারপর ঠোঁট কামড়ে কোনো রকমে বলে, রিক্ত ভাই এখন কেমন আছে একটু খোঁজ নিয়ে দেখবে, আমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে। ত্রয়ী তন্দ্রার চোখের দৃষ্টি আকুলতা পরখ করে মিটমিটিয়ে হেসে বলে, এতই যখন চিন্তা হচ্ছে গিয়ে দেখে আসো। আর তোমার কেন এত চিন্তা হচ্ছে শুনি? উনি তো তোমার কেউ হয় না, পরের জন্য এত আকুলতা, এতটা চিন্তা। ত্রয়ীর কথা শুনে প্রথমে তন্দ্রা দুঃখবোধ করলেও পরে আচমকা ত্রয়ীর হাত ধরে অনুরোধের সাথে বলে, তুমি আমার সাথে এখন রিক্তদের বাড়িতে যেতে পারবে? সর্বোচ্চ গতিতে গাড়ি চললেও যেন তন্দ্রার মনে হলো যদি আরেকটু জোরে যাওয়া যেত। ত্রয়ী চুপচাপ বসে তন্দ্রার অস্থিরতা দেখছে। তন্দ্রা নিঃসন্দেহে ত্রয়ী থেকে সুন্দর, ফর্সা ত্বক, রেশমি চুল, কিন্তু তার বেকার একটা ছেলের জন্য এত ব্যাকুলতা দেখে মুগ্ধ হয় ত্রয়ী। পরক্ষণেই তন্দ্রার সাথে মজা নেওয়ার জন্য বলে ওঠে, আরেকবার ভালো করে ভেবে নাও তন্দ্রা, ছেলে কিন্তু বেকার। তন্দ্রা নিষ্পাপ চোখে ওর দিকে তাকায়, দেখে ত্রয়ী মিটমিটিয়ে হাসছে। তন্দ্রা হঠাৎ ক্ষেপে যায়, বলে ওঠে, তুমি আমার সাথে মজা নিচ্ছ ভাবি? ত্রয়ী কিছু বলে না, রিনরিনিয়ে হেসে ওঠে। হাসতে হাসতেই তার খেয়াল হয় এক একজন মানুষের কাছে সে এক এক রকম পার্সোনালিটির, বড়ই বিচিত্র। সারা পথ কিছু মনে না হলেও এত রাতে ভাইয়ের বন্ধুর খোঁজ নিতে আসার কাজটা তন্দ্রার নিকট অদ্ভুত মনে হলো। তবে ত্রয়ীর চোখ মুখ স্বাভাবিক। তন্দ্রা তাই দেখে প্রশ্ন করে, এত রাতে এভাবে চলে আসলাম
আমার কেমন অদ্ভুত লাগছে। তোমার কিছু মনে হচ্ছে না? না, কারণ তুমি আমায় নিয়ে এসেছো, আমি তো নিজে থেকে আসতে চাইনি। ত্রয়ীর সোজাসাপটা জবাব শুনে তন্দ্রা দ্বিধাভরা মুখশ্রীতে কলিং বেল বাজায়। দরজাটা রিক্তই খুলে দেয়। এত রাতে এখানে ত্রয়ী আর তন্দ্রাকে দেখে যে সে অবাক হয়েছে তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তন্দ্রাকে একবার গাঢ় চোখে দেখে ওদের ভেতরে আসতে বলে রিক্ত। তন্দ্রা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে সোফায় বসে। রিক্ত অবাক চোখে তন্দ্রাকে দেখে চলেছে। ত্রয়ী বেশ স্বাভাবিক। ভাই, আপনারা এত রাতে? ভাবি, কিছু সমস্যা হয়েছে? রিক্ত প্রশ্ন করার পরই ত্রয়ীর বাহুতে খামচে ধরে তন্দ্রা। ত্রয়ী মনে মনে হেসে স্বাভাবিকভাবেই উত্তর দেয়, আসলে আপনি এখন কেমন আছেন তাই দেখতে এসলাম। তন্দ্রা খুব চিন্তা করছিল। ত্রয়ীর মুখে এমন কথা শুনে তন্দ্রার মরি মরি অবস্থা। ইস, ভাবি কেন আগ বাড়িয়ে এটা বলতে গেল? রিক্ত কি ভাবলো? ওর জন্য তন্দ্রার খুব কষ্ট হচ্ছে? সত্যিই তো হচ্ছে। তন্দ্রা আর চোখে উজ্জ্বল শ্যামলা বরণের যুবকটির পানে চায়। বেটা কেমন অদ্ভুত চোখে তার দিকেই তাকিয়ে আছে। ত্রয়ী আশেপাশে তাকিয়ে দেখতে থাকে। হয়তো বাড়ির সকলে ঘুমোতে গেছে। তন্দ্রা হঠাৎ উঠে দাঁড়ায়, বলে, আমরা এবার আসি, তুমি ভালো থেকো, ঠিকমতো ওষুধ খেও। তন্দ্রা উঠে বাহিরে বেরিয়ে এসে জোরে জোরে শ্বাস নেয়, যেন কেউ তার শ্বাস রোধ করে রেখেছিল। দ্রুত গাড়িতে বসে সে। ত্রয়ী আসলে গাড়ি ছেড়ে দেয় ড্রাইভার। রিক্ত অবাক চোখে ওদের আসা যাওয়া লক্ষ্য করে। প্রচন্ড ড্রাঙ্ক হয়ে ড্রাইভ করছে আর্সেলান। অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের ফলে এখন চোখে অস্পষ্ট দেখছে সে। হঠাৎ সামনে কেউ এসে পড়লে দ্রুত ব্রেক কষে আর্সেলান। তারপর বেশ কয়েকটা গালি দিয়ে গাড়ি থেকে বের হয়ে আসে সে। তার পেছনে থাকা গার্ড ভর্তি গাড়িটাও থামে তাতে। আর্সেলান গাড়ির সামনে আসতে দেখে একটা মেয়ে গাড়ির পাশে এসে দাঁড়িয়েছে। আর্সেলান ঝাপসা দৃষ্টিতে তার দিকে তাকায়। খয়েরি রঙের জামা পরিহিত মেয়েটির হাতে অনেকগুলো শপিং ব্যাগ। বাবার সাথে ফোনে কথা বলতে বলতে আসায় আর্সেলানের গাড়ি লক্ষ্য করেনি সে। আগন্তুক মেয়েটি বিনয়ের সাথে আর্সেলানকে সরি বলে, কিন্তু তাতে খেয়াল নেই মাতাল আর্সেলানের। তার অবচেতন মন এই মুহূর্তে মেয়েটির মাঝে ত্রয়ীকে দেখছে। ঝাপসা দৃষ্টিতে মেয়েটিকে দেখার পর তার মনে হচ্ছে এটাই ত্রয়ী। সুপ্তের স্ত্রী। মুহূর্তেই পৈশাচিক হাসি ফোটে আর্সেলানের মুখে। খপ করে চেপে ধরে মেয়েটির হাত। আচমকা এমন হওয়ায় মেয়েটি দিশা হারিয়ে চারপাশে তাকায়, কিন্তু হায়, কেউ নেই যে তাকে সাহায্য করবে। সকলে একবার এদিকে ওদিকে তাকিয়ে যার যার মতো চলে যাচ্ছে। আর্সেলানের শক্তির কাছে পেরে উঠতে পারে না মেয়েটি। অগত্যা তাকে আর্সেলান জোর করে গাড়িতে নিয়ে বসায়। তারপর সজোরে গাড়ি ছুড়িয়ে তাদের পুরনো একটা বাংলোয় নিয়ে আসে। ফোন বের করে কল লাগায় সুপ্তের নাম্বারে। সুপ্ত সবে বাড়িতে এসে পৌঁছেছিল। আননোন নাম্বারের কল দেখেও সে রিসিভ করে, কেননা কোনো ক্লায়েন্টের কল হতে পারে। কল রিসিভ করতে করতে রুমে প্রবেশ করে সে। অপর পাশ থেকে পুরুষালী অট্টহাসির শব্দ পেয়ে ভ্রু কুচকায়। সুপ্ত ভেসে আসে। শুনতে পাচ্ছিস তোর বউয়ের আকুতি ভরা কণ্ঠ? আর্সেলানের কণ্ঠ চিনতে পেরে সুপ্তের চোয়াল শক্ত হয়ে আসে। কিছু বলতে যাবে তার আগেই কর্ণগোচর হয় মেয়েলি কান্নার আওয়াজ। থমকে যায় সে। সুপ্ত পুরো রুমে ত্রয়ীকে খুঁজে না পেয়ে সত্যি ভেবে নেয় ত্রয়ী আর্সেলানের কাছে। সুপ্ত বেশ রাগী কণ্ঠে বলে ওঠে, লিভ হার রাইট নাও আর্সেলান। আর্সেলানের উত্তর কুৎসিতভাবে হেসে ওঠে। মেয়েটি যাকে নেশায় মত্ত আর্সেলানের ত্রয়ী বলে মনে হচ্ছে, সে এখন আর্সেলানের হাতের মুঠোয় বন্দী। আর্সেলান তার দিকে তাকিয়ে ফোনের ওপাশে থাকা সুপ্তকে বলে ওঠে, নাও শি ইজ মাইন। তুই যা করতে পারিস কর। এত সুন্দর বউ শুধু তুই একাই ভোগ করবি? রাগে দুঃখে প্রচণ্ড শক্তিতে ফোন ফ্লোরে আছাড় মারে সুপ্ত। হাতে থাকা কোট বিছানায় ছুঁড়ে দৌড়ে রুম থেকে বের হয় সে। ত্রয়ী ও তন্দ্রা সবে বাড়িতে এসে পৌঁছেছে। গাড়ি থেকে বের হয়ে সদর দরজায় পা রাখতেই সুপ্তকে ব্যস্ত ভঙ্গিতে হেঁটে আসতে দেখে ভ্রু কুচকায় ত্রয়ী। সুপ্তের পরনে কালো রঙের শার্ট ইন করা, কালো প্যান্ট। সবে বাড়িতে ফিরেছে তা স্পষ্ট। তবে উনি আবার এখন ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছেন? নিজের কাছে প্রশ্ন করে ত্রয়ী ধীরে ধীরে সুপ্তের পানে এগোয়। সুপ্ত ক্রোধান্বিত মুখে ফোন হাতে কিছু করতে করতে হেঁটে আসছে।
তখন যেটা ভেঙেছে সেটা বাটন ফোন ছিল। ত্রয়ীর ফোনের লোকেশন বারবার চেক করার পরও বাড়ির লোকেশনই দেখাচ্ছে। সুপ্ত বিরক্ত মুখে বারবার ত্রয়ীর লোকেশন বের করার চেষ্টা করছে। হঠাৎ নূপুরের আওয়াজ কানে আসতে সুপ্তের হাঁটার গতি কমে। তড়াক করে সামনে তাকায় সে। অতি মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার পর অনাকাঙ্ক্ষিতভাবে খুঁজে পেলে যেমন অনুভূতি হয় ঠিক তেমনভাবে সুপ্তের হৃদয়ে প্রশান্তি নেমে আসে। তবে সে দ্বিগুণ রেগে ওঠে এবার। দ্রুত ত্রয়ীর মুখোমুখি এসে দাঁড়ায়। কিছু বলবে তার আগেই পেছনে হেঁটে আসা তন্দ্রাকে নজরে আসে তার। ওর দিকে একবার তাকিয়ে ত্রয়ীর হাতে শক্ত করে ধরে সে। ত্রয়ী অবাক হয়ে তাকায়। সুপ্তের চোখে মুখে ক্রোধাগ্নি দেখে মনে মনেই প্রশ্ন করে ওঠে, উনি এত রেগে আছেন কেন? সুপ্ত ত্রয়ীকে এক প্রকার টেনেই নিয়ে সিঁড়ির দিকে রওনা হয়। সুপ্তের গায়ের জোরে ত্রয়ী অবলীলায় তার সাথে সাথে যেতে থাকে। সুপ্তের এমন আচরণের দরুন ত্রয়ীর চোখে মুখে বিস্ময় ছড়িয়ে সিঁড়ির শেষ ধাপে এসে ত্রয়ীর পেছনে থাকা তন্দ্রার দিকে অবাক দৃষ্টিতে একবার ফিরে তাকায়, যা তন্দ্রার মনে জমতে থাকা ভয়ের পরিমাণ দ্বিগুণ করে দেয়। সে তো ভেবেই নিয়েছে তারা যে রিক্তের বাসায় গিয়েছে সেটা সুপ্তকে বলে দিয়েছে রিক্ত। যেহেতু ত্রয়ী সাথে গেছে তাই সুপ্তের সমস্ত রাগ ত্রয়ীর উপরে সে পড়ল না তো। তন্দ্রা নিজের মতো ভেবে নিয়ে ভয়ে ততস্থ হতে থাকে। ভীতু ও নরম মনের মানুষ তন্দ্রা ভয়ে ভয়ে রুম অব্দি পৌঁছে দরজা লাগিয়ে দেয়। এদিকে সুপ্ত ত্রয়ীকে রুমে এনে জোরে শব্দ করে দরজা লাগায়। সুপ্তের রাগে মুখ আর রাগের এমন বহিঃপ্রকাশে ত্রয়ীর পিলে চমকে ওঠে। কোনো রকমে সে সুপ্তকে জিজ্ঞাসা করে, এত রেগে আছেন কেন আপনি? এইভাবে টানতে টানতে নিয়ে আসলেন কেন? আশ্চর্য। সুপ্ত ক্ষিপ্ত দৃষ্টিতে ত্রয়ীর দিকে তাকায়। ত্রয়ীর অবাক মুখশ্রী। ডু ইউ হ্যাভ এনি কমন সেন্স ত্রয়ী? সুপ্তের দাঁতে দাঁত চেপে বলা কথার সাথে সাথে ত্রয়ীর ধরে রাখা হাতে জোর পড়ে। ত্রয়ী সূক্ষ্ম ব্যথায় অবুঝের ন্যায় কপাল কুঁচকে যায়। এমন প্রশ্নের মানে? তোমার কোনো আইডিয়া আছে আমি কতটা চিন্তায় ছিলাম? বারবার তোমার ফোনে লোকেশন ট্র্যাক করার পরও যখন এই বাড়ির লোকেশনই দেখাচ্ছিল তখন কতটা পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। এ ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? না বলে কোথায় গিয়েছিলে তুমি? ত্রয়ী অবাক চোখে সবকিছু শুনল, কিন্তু তখনই হাতে ব্যথায় সূক্ষ্ম আর্তনাদ করে ওঠে। সে মিহিস্বরে বলে ওঠে, হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আমার প্রশ্নের উত্তর দাও। জানানোর মতো কোথাও যায়নি তাই জানাইনি। আর আমার জন্য আপনার কেন চিন্তা হবে? সুপ্ত এখনো হাতে শক্ত করে ধরে থাকায় শেষোক্ত বাক্যখানা ত্রয়ী তাচ্ছিল্য নিয়ে বলে। সুপ্তের শক্ত কণ্ঠে বলে ওঠে, বিকজ ইউ আর মাই ওয়াইফ। ত্রয়ী হাত মুচড়ে ছাড়ানোর চেষ্টা করে। তা দেখে সুপ্ত হাতের বাঁধন ঢিলে করে, কিন্তু মুঠোয় বন্দিই থাকে ত্রয়ীর নরম হাত। ত্রয়ী সুপ্তের চোখের পানে তাকায়, ভেজা শক্ত কণ্ঠে বলে ওঠে, আমি আপনার ওয়াইফ। এটাই আপনার আমাকে নিয়ে চিন্তার পাগল প্রায় হওয়ার কারণ? স্বামী স্ত্রীর মাঝে একে অপরের অনুপস্থিতির দরুন চিন্তা হওয়ার কারণ একে অপরের প্রতি টান, ভালোবাসা। আপনার আমাকে নিয়ে চিন্তা কেন হবে? আপনি কি ভালোবাসেন আমায়? সুপ্ত ত্রয়ীর ভেজা দৃষ্টিতে তাকায় নিবিড়ভাবে। ত্রয়ীর চোখে অশ্রুদের অস্তিত্ব বোঝা গেলেও মুখশ্রী শক্ত দেখা যাচ্ছে। সুপ্ত ত্রয়ীর কোমরে হাত রেখে নিজেদের মাঝে থাকা সমস্ত দূরত্বের অবসান ঘটে আকস্মিক সুপ্তের টান সামলাতে কাঁধের শার্টে খামচে ধরে ত্রয়ী। ত্রয়ীর পেটে বলিষ্ঠ হাত পেঁচিয়ে চোখে চোখ রেখে সুপ্ত অতি শান্ত কণ্ঠে বলে ওঠে, তোমার অগ্নি দৃষ্টি অন্তর্ভেদ করে হৃদয়ে দ্রোহ চালায়। তোমার নূপুরের আওয়াজ কানে ভেসে আসলে আমার শান্তি অনুভব হয়। তোমার শক্তপোক্ত কথার বান হৃদয় এসে বিধে। তোমার দিকে কেউ অসম্মানের সহিত তাকালে তার প্রাণনাশ করার অভিপ্রায় জাগে। তোমার ভেজা চোখের দৃষ্টি এই যে আমার ভেতরটাকে আন্দোলিত করছে, হৃদয় নামক অঙ্গটাতে সূক্ষ্ম নিপীড়ন চালাচ্ছে। সুপ্ত থামে, সেই সাথে ছলছল করে ওঠে নেত্রীর নেত্রযুগল। সুপ্তের কাঁধে হাতের খামচি দৃঢ় হয়। এসব কি তোমার প্রতি আমার বিশুদ্ধ প্রেম নয়, অকৃত্রিম ভালোবাসা নয়? বলো মিসেস ত্রয়ী মেহরোজ। ত্রয়ী আচমকা এক কাণ্ড করে বসে, সুপ্তের গলা জড়িয়ে ধরে আলিঙ্গন করে তাকে। সুপ্ত ত্রয়ীর এই কার্যের জন্য প্রস্তুত ছিল না, থমকে গিয়েছে সে। এই প্রথম ত্রয়ী স্বেচ্ছায় তাকে আলিঙ্গন করল। ত্রয়ী কি বোঝালো? হ্যাঁ, এটাই প্রেম, ভালোবাসা।
সুপ্ত ত্রয়ীকে দুহাতে আঁকড়ে ধরলে কাঁধে অশ্রু অনুভব করে। কিছুটা ভ্রু কুচকায় সুপ্ত। তার সাথে ভেসে আসে ত্রয়ীর ক্রন্দন পূর্ণ কণ্ঠ। এতটা ভালোবাসার জন্য মিসেস সুপ্ত আপনাকে অনেক ভালোবাসে অ্যাডভোকেট সাহেব। সুপ্ত স্মিত হেসে ত্রয়ীর গলায় তার ওষ্ঠ স্পর্শ করে। সুপ্তকে জোরে সোরে আঁকড়ে ধরে ত্রয়ী। এবার সুপ্তের মাথায় অন্য চিন্তা ঘোরে। সে কান্নারত মেয়েটিকে ছিল তবে আরসালানের কোনো কৃতদাসী? অবশ্যই তাই হবে। নিশ্চয় সুপ্তকে কোনোভাবে ফাঁসানোর ফাঁদ ছিল। আরসালান যে বেশ ধূর্ত তা ভালো করেই জানে সুপ্ত। সুপ্ত মনে মনে রাগে ফুঁসে উঠলেও তা মুখে ফুটিয়ে তোলে না। বউয়ের উষ্ণ আলিঙ্গনে ডুবিয়ে ফেলতে থাকে তার সত্তাকে। ফজরের নামাজ কানে আসতেই আরসালানের ঘুম ছুটে যায়। কপাল ভ্রু কুঁচকে বিছানায় উঠে বসে সে। ঘর জুড়ে তীব্র আলো আনাচে কানাচে স্পষ্ট। আরসালান নিজের দিকে তাকিয়ে নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখে একটু অবাক হয় না, বরং পরম স্বাভাবিকতার সাথে উঠে প্যান্ট পরিধান করে নেয়। তারপর বিশাল বেডের দিকে তাকালেই একজন মেয়েকে চাদরে আচ্ছাদিত অবস্থায় নজরে আসে তার। বিজয়ের কুটিল হাসি ফুটে ওঠে আরসালানের ওষ্ঠ জুড়ে। মেয়েটা তার বিপরীতমুখী হয়ে শুয়ে আছে। মূলত অজ্ঞান হয়ে আছে সে। আরসালান ঠোঁটে পৈশাচিক হাসি নিয়ে মেয়েটির পানে এগোয়, তবে খেয়ালে ত্রয়ীর মুখ দর্শনের আশায়। আরসালান ঘুরে বেডের কিনারায় চলে আসে। ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে মেয়েটির মুখ। আরসালানের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যায় গোলগাল আদলের একটা ফর্সা মুখশ্রী মেয়েটার চেহারার দুটি লীন হয়ে কলঙ্কের অমাবস্যা ছেয়েছে। আরসালানের চেহারার ভাব বদলে আসে। সে অচেনা একজন মেয়ের সম্মান লুটেছে বলে নয়, সুপ্তের স্ত্রী ত্রয়ীর বদলে অন্য একজনকে দেখে। আরসালানের কাছে থাকা টেবিলে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। মেয়েটাকে উগ্রভাবে ডাকার পরও কোনো সারা শব্দ না পেয়ে পালস চেক করে সে। পালস চলছে। আরসালান গায়ে শার্ট জড়াতে জড়াতে রুম থেকে বের হয়ে আসে। তারপর তার সহচারীদের বলে মেয়েটির ফোন চেক করে বাড়ির নাম্বারে কল করতে। তবে অতীব সাবধানের সাথে বিষয়টা হ্যান্ডেলও করতে বলে দেয়। যদি না মানে তবে যেন মোটা অঙ্কের ক্যাশ প্রদান করে। চেয়ারে বাবু হয়ে বসে আছে ত্রয়ী, পরনে কলাপাতা রঙের সুতির শাড়ি। আজ তার মেডিকেলে যাওয়া হবে না, সুপ্তের কড়া নিষেধ। ত্রয়ীর যদিও এই মুহূর্তে ইচ্ছে করছে ঘাড় তেরামি করে কলেজে যেতে, পরক্ষণেই আবার ভাবছে থাক, মানুষটাকে এত অতিষ্ঠ করে তোলা ঠিক হবে না। তাই সে বসে বসে সুপ্তের রেডি হওয়া দেখছে। ত্রয়ীর আধ ভেজা চুল থেকে অনেক সময় পরপর এক ফোঁটা করে পানি পড়ছে মেঝেতে। ত্রয়ী আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে একটা টেবিল ফ্যান এসে ড্রেসিং টেবিলে রাখে। তারপর তা চেয়ারের দিকে সেট করে পুনরায় চেয়ারে এসে বাবু হয়ে বসে। ফ্যানের বাতাসে তার খোলা চুল উঠতে থাকে কোনো বাধা ছাড়াই। সুপ্ত একবার তাকে দেখে নেয়। স্ত্রী মনোযোগ দিয়ে সুপ্তকে দেখছে। স্কাই ব্লু রঙের শার্ট ও কালো প্যান্ট পরনে, হাতে এক্সপেন্সিভ ওয়াচ। চুল আশ্রে ত্রয়ের দিকে তাকিয়ে সুপ্ত বলে ওঠে, তুমি একটু লজ্জা পাচ্ছ না বউ? কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো? কালকের কথা স্মরণে নেই? ত্রয়ী দুহাতে মুখ ঢেকে সুপ্তের লাগাম ছাড়া কথার রিয়াকশন প্রকাশ করে। ঠোঁট কামড়ে হেসে ওঠে সুপ্ত। ত্রয়ীর দিকে যেই একটু এগোবে অমনি দরজায় নক করে কেউ। সুপ্তকে বলে জিজ্ঞাসা করলে মিনির গলা ভেসে আসে। সুপ্ত পুনরায় আয়নায় নিজেকে দেখতে দেখতে মিনিকে ভেতরে আসতে বলে। মিনি ভেতরে এসে খবর দেয়, ভাইয়া, একজন লোক তোমার সাথে দেখা করতে এসেছে। খুবই জরুরি কেস মনে হচ্ছে। শুনুন, আপনাকে আজকেও ফিরতে দেরি হবে? সুপ্ত দরজার কাছে আসতেই ত্রয়ী প্রশ্ন করে। সুপ্ত একবার ত্রয়ীর দিকে ফিরে তাকায়, বলে, আমি সঠিক বলতে পারবো না। ভদ্রলোক হয়তো কোনো কেস নিয়ে এসেছে, সেটা নিয়ে দেরি হতে পারে। ত্রয়ী মুখে একটু হাসি ফুটিয়ে বলে, আচ্ছা। সুপ্ত ভ্রু কুঁচকে কিছু ভেবে বলে, তোমার কিছু লাগবে? আসার সময় কিছু নিয়ে আসবো? ত্রয়ী দুপাশে মাথা নাড়িয়ে না বোঝায়। সুপ্ত দরজা থেকে ত্রয়ীর নিকটে আসে। তারপর কপালে ঠোঁট ছুঁয়ে ত্রয়ীর দিকে গাঢ় চোখে তাকায়। ত্রয়ীর দৃষ্টি লাজে মেঝেতে ঠেকেছে। ওষ্ঠকোণে ছড়িয়েছে মিষ্টি হাসি। সুপ্ত গালে ঠোঁট ছুঁয়ে বলে, আজকে একদম ভালো বউদের মতো লজ্জা পাচ্ছ, নয়তো তোমার জবান উফ। ত্রয়ী মুখ তুলে চোখ রাঙিয়ে তাকায়। সুপ্ত ঠোঁট টিপে হেসে হাতের পিঠে
চুমু খেয়ে বলে, আসি, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব আর আসার সময় কিছু নিয়ে আসার চেষ্টা করব, কেমন? ত্রয়ী ইশারায় ঠিক আছে বুঝায়। সুপ্ত আরও কিছুক্ষণ ত্রয়ীর মুখশ্রীতে চোখ বুলিয়ে বাইরে আসে। সে চলে যেতেই আরশিতে একবার নিজেকে দেখে নেয় ত্রয়ী। তারপর রুমের বেলকনির উদ্দেশ্যে হাঁটছে হাঁটছে সুর তোলে, किस्मत से हमें अब हमदम मिल गए जैसे एक दुआ को अल्फाज मिल गए। সুপ্ত বাড়ির দরজা পার করতেই এক ভদ্রলোককে দেখতে পায়। স্বাস্থ্যবান শরীরে শুষ্ক মুখ দেখে মনে হচ্ছে কান্না করেছেন তিনি। সুপ্ত ভদ্রলোকটির কাছে গিয়ে সালাম দিয়ে ওনার কি সমস্যা তা জানতে চান। মেয়ের কেস নিয়ে এসেছেন তিনি। আপনি আমার সাথে আমার অফিসে আসুন, তারপর আপনার কথা শুনছি। ভদ্রলোক রাজি হয়। সুপ্ত অফিসে পৌঁছে ভদ্রলোকটিকে তার কথা আরম্ভ করতে বলে। ভদ্রলোকটির নাম সুলাইমান। তিনি বলতে শুরু করেন, আমি একজন স্কুল টিচার। কালকে রাতে আমার মেয়ে একাই শপিং করতে গিয়েছিল। ও প্রায় একাই চায়, কিন্তু কাল। সুলাইমান সাহেবের কথা বেশ মার্জিত হলেও কণ্ঠে একরাশ কষ্ট ছিল। উনি কথার মাঝে থেমে যাওয়াতে সুপ্তের আগ্রহ বাড়ে। সে অপেক্ষা করতে থাকে বাকি কথাটুকুর। সুলাইমান সাহেবের কণ্ঠ ভিজে ওঠে। জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে তিনি সুপ্তের দিকে করুণ চোখে তাকায়। আমি শুনেছি আপনি অনেক অনেস্ট লয়ার, তাই আপনার কাছে আসা। আমি বুঝতে পারছি না কিভাবে কথাটা বলবো আপনাকে। সুপ্ত সুলাইমান সাহেবের হাতের ওপর এক হাত রেখে তারপর নরম কণ্ঠে বলে ওঠে, আপনি আমাকে বাড়ির ছেলে মনে করে সব খুলে বলুন। ভদ্রলোকটির নিজ দিক তাকিয়ে বলতে শুরু করে, কালকে রাতেও বাড়ি ফিরেনি। আমরা পুলিশ ইনফর্ম করেও কোনো লাভ হয়নি। তারপর আজ সকালে একটা কল আসর নাম্বার থেকে। আমি তো জান ফিরে পেয়েছিলাম, কিন্তু কলটা আমার চিন্তা হ্রাস করেনি, বরং সব কিছু শেষ করে দিয়েছে। আমার মেয়েকে রেপ করা হয়েছে। সুপ্ত সবটা শুনে গোপন এক দীর্ঘশ্বাস ছাড়ে। উকিল হয়ে তাকে কত যে অন্যায়ের ব্যাখ্যা শুনতে হয়েছে। সুপ্ত গম্ভীর স্বরে প্রশ্ন করে, কে বা কারা ছিল তারা? সুলাইমান সাহেবের কান্নারত কণ্ঠ হঠাৎ ক্রোধে পূর্ণ হয়ে ওঠে। বেশ রাগ আর ঘৃণা নিয়ে তিনি উচ্চারণ করেন, আরসালান চৌধুরী, ফারহাদ চৌধুরীর রেপিস ছেলে। ওই আমার মেয়ের জীবনটা শেষ করে দিল। সুপ্ত হঠাৎ থমকে তাকায়। মস্তিষ্কের অভ্যন্তরে নানান চিন্তা একে একে জুড়তে শুরু করে। তাহলে কালকে রাতে শোনা মেয়েলি ক্রন্দন আরসালানের ভাড়া কোনো মেয়ে ছিল না, একজন নিষ্পাপ মেয়ের সম্মান নিয়ে খেলা হয়েছিল। সুপ্ত নিজের বৃদ্ধা ও তর্জনী আঙুলের সাহায্যে কপাল চেপে ধরে। অনুশোচনারা এসে গ্রাস করে তাকে। সে সুলাইমান সাহেবের দিকে তাকায়। ভদ্রলোক তার দিকে সম্মতি কিংবা ঋণাত্মক উত্তরের আশায় চেয়ে আছেন। কেননা এতক্ষণ শহরের যতজন উকিলের নিকট তিনি গিয়েছেন, আরসালানের নাম শোনার পর সকলের উত্তর ছিল না। সুপ্ত সুলাইমান সাহেবের পানে তাকায়। ভদ্রলোক প্রস্তুত হয়ে যান না শোনার জন্য। আমি আপনার কেসটা লড়ব ইনশাল্লাহ। গোধূলি লগ্ন পেরিয়ে অনামিষায় তলিয়েছে ধরিত্রী। শহরের প্রতিটি কোনায় কোনায় জ্বলে উঠেছে কৃত্রিম আলো। ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের বিল্ডিংগুলোর একে একে কৃত্রিম আলোয় আলোকিত হয়ে ওঠা অবলোকন করছে ত্রয়ী। বাইরে থেকে আসা সন্ধ্যের সতেজ বাতাসে কানের পাশ থেকে বেরিয়ে আসা চুলগুলো উঠছে বাধাহীনভাবে। ত্রয়ীর ওষ্ঠকোণে হাসি লেপ্টে দূর থেকে দৃষ্টি সরিয়ে রুমের অভ্যন্তরে প্রবেশ করে সে। সুইচ টিপে আলোকিত করে এতক্ষণ আধারে ছেয়ে থাকা তাদের কক্ষটি। ত্রয়ী দূর থেকে আরশিতে নিজের প্রতিবিম্ব দেখে তার পানে কলাপাতা রঙের সেই শাড়িটি, কৃষ্ণবর্ণের পাড়, তাতে সোনালি সুতোই করা কাজ। ত্রয়ী খোপা করে রাখা চুল ছেড়ে দেয়। ফ্যানের বাতাসে এলোমেলো হয়ে উঠতে থাকে সেগুলো। ত্রয়ী দর্পণে নিকটে এসে চেয়ার নিয়ে বসে। উজ্জ্বল আলোয় ফুটে ওঠে তার হলদে শ্যামলা মুখশ্রী। নিজেকে বেশ ভালো করে দেখে ত্রয়ী। তারপর কাজল মাখে লোচনে সূক্ষ্মভাবে, ওষ্ঠে হালকা লিপস্টিকের ছোঁয়া লাগায়। আরশিতে নিজেকে একবার দেখে নিয়ে বলে, এই সামান্য সাজ আপনার জন্য ব্যারিস্টার সাহেব। ত্রয়ী দরজা খুলে বাইরে বের হতেই বেলাকে চোখে পড়ে। ত্রয়ীকে দেখে তীক্ষ্ণ হয়ে ওঠে তার দৃষ্টি। বেলার যেন ত্রয়ীকে দেখে কোনো মন্তব্য না করলেই নয়। সে ত্রয়ীকে আপাতমস্তক দেখে বলে, এত সাজগোজ শ্যামলা বরণ থেকে সুপ্তকে সব সময় বসে রাখার চেষ্টা।
ত্রয়ীর হাসি হাসি মুখশ্রী শক্ত হয়ে ওঠে এবার। বেলার ন্যায় বহু মানুষ হয়তো তাদের কাঙ্ক্ষিত মানুষকে হারিয়েছে, কিন্তু এমন আচরণের শিকার একমাত্র ত্রয়ী হচ্ছে হয়তো। ত্রয়ীর বুকে হাত গুজে বেলার দিকে গাঢ় চোখে তাকায়। বেলা নিঃসন্দেহে তার থেকে ফর্সা, বেশ ফর্সা। তোমার না গায়ের বর্ণ নিয়ে অহংকার মানায় না বেলা। কেননা আমার থেকে উজ্জ্বল বরণ থাকা সত্ত্বেও কি হলো, তুমি তোমার বহু কাঙ্ক্ষিত পুরুষ সুপ্তকে পেলে না। অপমানে মুখ ছোট হয়ে আসে বেলার। সে রাগতভাবে ত্রয়ীর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ত্রয়ী জোরে শক্ত কণ্ঠে বলে ওঠে, আর কিছু বলো না বেলা। আমি যে কারো অপমান না করলেও আমাকে অপমান করে কষ্ট দিতে চাওয়া মানুষকে অপমান করতে আমার একদমই বাধবে না। সো আর কিছু বলে নিজের মুখে ঝামা ঘষে নিও না। ত্রয়ী বেলার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পাশ কাটিয়ে হেঁটে আসে। নিচে নেমে সোজা রান্নাঘরে আসে সে। শাশুড়ির রান্নায় হাত লাগায়। এতদিনে বেশ কিছু রান্নাও রপ্ত করে নিয়েছে সে। এখন শুধু রেঁধে নিজেকে পরীক্ষা করার পালা। ত্রয়ী চলে যেতেই বেলার রাগে ধূপধাপ পা ফেলে নিজের রুমে গিয়ে দরজা আটকায়। ত্রয়ীর থেকে সমস্ত অপমানের বদলা একদিন সে নেবেই। ঘড়িতে 10টা পেরিয়ে 11টা বাজতে চলল, এখনো সুপ্তের আসার খবর নেই। ত্রয়ী নিরাশ মুখে বিছানায় বসে একটা বালিশ কোলের উপর নেয়। চোখে ঘুমেরা আধিপত্য ছড়াচ্ছে দ্রুত। ঠিকরে বদ্ধ হয়ে আসতে চাইছে চোখের পাতা। ত্রয়ী চোখ বুঝবে এমন সময় দরজা খোলার আওয়াজে চমকে ওঠে সে। তারপর অতি কাঙ্ক্ষিত যুবকটির দর্শন পেতে ঘুমেরা প্রস্থান করে। ত্রয়ী হাসি হাসি মুখে সুপ্তের পানে তাকায়। সুপ্ত গাঢ় চোখে তাকায় স্ত্রীর পানে। তারপর এগিয়ে আসে ত্রয়ীর নিকটে। ত্রয়ীর কোল থেকে বালিশ ছাড়িয়ে মাথা রাখে সেখানে, সমস্ত ক্লান্তি বিলিয়ে দেওয়ার চেষ্টায়। ত্রয়ীর দিকে মুখ উঁচিয়ে তাকায় সুপ্ত। এলো চুল গুজে দেয় কানের পিঠে। তারপর ত্রয়ীর কোমর জড়িয়ে মুখ গুজে রাখে ত্রয়ীর উদরে। শিহরিত হয়ে সুপ্তের মাথায় আলতো করে দুহাত বুলিয়ে ত্রয়ী জিজ্ঞেস করে, এত ক্লান্তি? হুম, অনুশোচনা। তোমার জন্য একজন মেয়ের সম্মান চলে গেছে জানলে তোমার কেমন অনুভূতি হবে ত্রয়ী? আর এটা বুঝতে পারলে যে তুমি চাইলে নয়তো মেয়েটার সম্মান বেঁচে যেত, তখন তোমার কেমন অনুভূতি হবে? সুপ্তের মাথায় আলতোভাবে চলতে থাকা ত্রয়ীর হস্ত থেমে গেল সহসা। হঠাৎ আটকে উঠল তার মন। সুপ্ত এবার সোজা হয়ে বসে। ত্রয়ী সুপ্তের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে সুপ্তকে প্রশ্ন করে, মানে আমার জন্য? হুম, আমার জন্য। ত্রয়ী ভ্রু কুঁচকে সুপ্তের পানে তাকিয়ে রয়। সুপ্ত ত্রয়ীকে এভাবেই প্রশ্নে বিদ্ধ করে রেখে সাদা একটা শার্ট নিয়ে ওয়াশরুমে ঢোকে। 10 মিনিট পরে রুমে আসতেই ত্রয়ী বলে ওঠে, আপনার জন্য কারো সম্মান? আমি বুঝলাম না সুপ্ত। সুপ্ত শাওয়ার নিয়ে বেরিয়েছে। মাথার ভেজা চুল মুছতে থাকা হস্ত থামে ত্রয়ীর প্রশ্নে। ত্রয়ীর পানে এক পলক তাকিয়ে সে অন্ধকারাচ্ছন্ন বেলকনিতে এসে দাঁড়ায়। সুপ্তের এমন আচরণে ত্রয়ীর মনে কৌতূহলরা জেগে বসে। পলক না ফেলে একদণ্ড তাকিয়ে রয় তার দিকে। পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকা শুভ্র শার্টে মোলানো বলিষ্ঠ যুবকটি। ধ্যান ভাঙে মিউ মিউ শব্দে। পিঙ্কোর ঘুম ভেঙেছে। পরক্ষণেই আবার ঘুমানোর জন্য চোখ বুজেছে সে। ত্রয়ী দ্রুত সুপ্তের পাশে এসে দাঁড়ায়। দূরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা সুপ্তের পানে তাকিয়ে সে বলে ওঠে, আপনি আমার প্রশ্নের জবাব দেননি। সুপ্ত একবার ত্রয়ীর দিকে তাকায়, তারপর বলে, নেশা করলে মানুষ ভুলভাল দেখে জানো, আরসালানের সাথেও এমনটা হয়েছে। ওই পাপির নাম আসছে কেন এখানে? এটা তো আমার প্রশ্নের জবাব নয়। জবাব আমার কাছেও নেই, কিংবা সব অস্পষ্ট। ত্রয়ী ভ্রু কুঁচকে বলে, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সুপ্ত ত্রয়ীর দিকে ফিরে এবার বলে, কালকে রাতে যখন তুমি তন্দ্রার সাথে রিক্তের ওখানে গিয়েছিলে তখন আমার ফোনে একটা কল আসে। কলটা কে করেছিল জানো? আরসালান চৌধুরী। সুপ্ত থামে। ত্রয়ীর মুখে রা নেই। সুপ্ত ফের বলতে শুরু করে, ফোনের ওপাশ থেকে ভেসে আসে একজন মেয়ের আকুতি ভরা কান্না, জঘন্য স্পর্শ থেকে নিস্তার পাওয়ার কান্না। নেশায় ডুবে থাকা আরসালান ওই মেয়েটাকে তুমি মনে করেছিল। আজকে সকালে যে ভদ্রলোক এলেন না, ওনার মেয়ে সেই মেয়েটি। আরসালান তাকে রেপ করে। ত্রয়ী অনুভূতি শূন্য চোখে সুপ্তের দিকে তাকায়। বাইরের দমকা হাওয়া এসে ছুঁয়ে যায় দুজনকে। আচমকা বিদ্যুৎ চমকায়।
বৃষ্টি আসার পূর্বাভাস দিচ্ছে প্রকৃতি। কিছু মুহূর্তে বাদে সহস্র বৃষ্টি ফোঁটা ধর্ষিত হয়। বৃষ্টির আওয়াজে মুখরিত হয় ধরিত্রী। বেলকনিতে থাকায় তীব্র বাতাস আর বৃষ্টির ফোঁটা এসে আছড়ে পড়তে থাকে দুজনের ওপর, কিন্তু এতে ত্রয়ীর কোনো হেলদোল নেই। সে ঠায় দাঁড়িয়ে রয়। সুপ্ত ত্রয়ীর বাহু চেপে বেলকনি থেকে রুমে আনতে গেলে ত্রয়ী বলে ওঠে, আপনার জন্য ওই মেয়ের সাথে এমনটা হয়েছে সুপ্ত, আমার জন্য। ত্রয়ীর কণ্ঠ কেমন বিবশ, অনুভূতি শূন্য, চোখে মুখে অপরাধীর ছাপ ছেয়ে গেছে। সুপ্ত করুণ চোখে তাকিয়ে কিছু বলবে তার আগেই ত্রয়ী বলে ওঠে, আসলে কি আমি অলক্ষণে? ভাই, ওই মেয়েটা আপনার নামে কেস করে দিয়েছে। কথাটা শোনার পরও আরসালানের মাঝে কোনো হেলদোল দেখা যায় না। সে দিব্যি সিগারেট টানছে। কিছু সময় পার হবার পর তার তরফ থেকে প্রশ্ন আসে, কোন মেয়েটা? ওই যে কালকের আগের রাতে আপনি যাকে। কথা সমাপ্ত হতে না হতেই আরসালান বলে ওঠে, ও আচ্ছা, কিন্তু আমি তো বলেছিলাম টাকা দিয়ে বিষয়টা মিটিয়ে দিতে। মেয়ের বাবা টিচার ভাই, টাকা তো নেয়নি, উল্টো বলে গেছে তোমায় ছাড়বে না। আরসালান বিদঘুটে হেসে ওঠে, যেন সর্বকালের কোনো মজার কৌতুক বলা হয়েছে তার সামনে। কিছুক্ষণ হেসে নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আদৌ কোনো উকিল পেয়েছে? জি ভাই, অ্যাডভোকেট সুপ্ত রেহনেওয়াজ। সুপ্তের নাম শুনলেই আরসালান তীক্ষ্ণ নজরে তাকায় বার্তা দিতে থাকা লোকটির দিকে। আরসালানের চাহনি দেখে শুকনো একটা ঢোক গিয়ে লোকটি বলে, সুপ্ত রেহনেওয়াজ কেসটা লড়ছে, আর তুমি তো জানোই সে কতটা তুখর ওকালতি করে। আগেরবার কথা মনে তো আছে নিশ্চয়ই। আরসালান এবার গম্ভীর হয়ে কিছু ভাবে। সত্যি আগেরবার সুপ্ত তাকে এমন ভাবে ফাঁদে ফেলে মুখ থেকে সত্য উগলে নিয়েছিল, যা আজও ভোলেনি সে। আরসালান দুহাতের বৃদ্ধা আঙ্গুল দুই ভ্রুয়ের মাঝখানে চেপে চোখ বদ্ধ করে কিছু ভাবে। তার ভাবনায় কারো সম্মান, কারো জীবন, কারো কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। কেয়ার শরীরে যে ডিএনএ পাওয়া গেছে সেটার সাথে আরসালানের ডিএনএ ম্যাচ হয়েছে মিস্টার সুপ্ত। ডক্টরের কথা শোনার পর সুপ্ত গোপনে এক দীর্ঘশ্বাস ফেলে। খুশি মনে তার পাশে থাকা তার অ্যাসিস্ট্যান্ট নিঝুমের দিকে তাকাতেই দেখে তার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। সুপ্ত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, এনিথিং রং মিস নিঝুম? তৎক্ষণাৎ খানিক চমকে সুপ্তের পানে তাকায়। নিঝুম হেসে বলে ওঠে, নো স্যার, এটা তো ভালো খবর। আরসালান চৌধুরীর অপরাধ ধরা পড়বে। কালকে কোর্টে নিশ্চয় আপনিই জিতবেন স্যার। নিঝুমের কথার বিপরীতে সুপ্ত কিছু বলে না। তার মনে কেমন যেন একটা খটকা লাগে, তবে সেটাকে তেমন একটা পাত্তা দেয় না সে। রিপোর্টটা নিয়ে নিঝুম আর সে অফিসে আসে। তারপর লকারে সেটা বন্ধ করে বেরিয়ে আসে সুপ্ত। বড়সড় দীর্ঘশ্বাস ফেলে সুপ্ত যেন তার মাথা থেকে অনুশোচনার ন্যায় বড়সড় কিছু নামতে চলেছে। মেয়েটাকে ন্যায়ের প্রদান করতে পারবে সে। সুপ্ত গাড়ি নিয়ে সোজা বাড়িতে ফেরে। এখনো বিকেল শেষ হয়নি। চারপাশে রোদের ঝলক, হলুদ আভা ছড়িয়েছে। সুপ্ত রুমে ঢুকে ত্রয়ীকে রুমেই পায়। পড়ার টেবিলে বসে গালে হাত দিয়ে কিছু ভাবছে। কালকে থেকে মনের কোণে মেঘের আনাগোনা তার। সুপ্ত কিছু একটা ভেবে তার পাশে এসে দাঁড়ায়। বেড়াতে যাবে ত্রয়ী? সুপ্তকে খেয়াল না করায় সামান্য চমকে ওঠে ত্রয়ী। তারপর ঘাড় ঘুরিয়ে তাকিয়ে স্কাই ব্লু শার্টে মোড়ানো যুবককে দেখে শুষ্ক হাসে বয়ে চোখ রেখে বলে, ভালো লাগছে না। ঘুরলে মন ভালো হবে না? কি জানি। সুপ্ত একটা শাড়ি এনে ত্রয়ীর সামনে রাখে। ত্রয়ী চোখ বুলায় সেথায়। নীল রঙের শাড়ি, পাড়ে সোনালী রঙের ছোঁয়া, দেখে বেশ দামি মনে হচ্ছে। সুপ্ত ত্রয়ীর হাতে শাড়িটা দিয়ে বলে, ওয়াশরুমে যাচ্ছি আমি, তুমি এটা পরে নাও কুইক। ত্রয়ীকে আর কিছু না বলার সুযোগ দিয়ে ওয়াশরুমে ঢোকে সুপ্ত। বিয়ের পর এই প্রথম সুপ্ত ঘুরতে যাওয়ার কথা বলছে। মনে মনে বেশ খুশি হয় ত্রয়ী। প্রসন্ন চিত্তে শাড়ি পরে নেয় সে। ঘণ্টাখানেকের মাঝে সুপ্তের গাড়ি এসে কাশবনে থামে। গোধূলি মুহূর্ত আরম্ভ হতে আরো কিছুক্ষণ বাকি। প্রকৃতি এই সময়ে তার সর্বোচ্চ সৌন্দর্যে বিরাজমান থাকে। ত্রয়ীর দুই হাতে সাদা বেলি ফুলের মালা, চুলগুলো বেনি করে এক সাইডে এনে রেখেছে। কানে মাঝারি সাইজের ঝুমকো। ব্যাস, কেবল এতটুকুই সাজে সেজেছে মিসেস অ্যাডভোকেট। ত্রয়ী অবাক হয়ে সাদা শার্ট পরিহিত সুপ্তের পানে তাকায়। অবাক কণ্ঠে বলে, আপনি কিভাবে জানেন আমি মন খারাপ থাকলে এখানে আসতাম? তোমার ব্যাপারে আমি অনেক কিছুই জানি।
যা তুমি জানো না। সুপ্ত গাড়ির দরজায় হাত দিলে ত্রয়ীও বেরিয়ে আসে। কাশবন থেকে একটু সামনে এগোলেই নদী পার। গাড়ি থেকে বেরোতেই সতেজ হাওয়া এসে গায়ে লাগে। সুপ্ত বলে ওঠে, আমি জানি এবার তুমি কোথায় যাবে। সুপ্ত ত্রয়ীর হাত ধরে নদীর পাড়ে নিয়ে আসে। দমকা হাওয়া ছুঁয়ে যায় দুজনকে। সুপ্ত ত্রয়ীর দিকে তাকায় গাঢ়ভাবে। বাতাসে উঠছে ত্রয়ীর শাড়ির আঁচল। কানের পিঠ থেকে বেরিয়ে থাকা এলো চুল দুলছে কানের ঝুমকো। নাকের ছোট পাথরটা শোভা বাড়াচ্ছে স্বর্ণাভ বরণের। ত্রয়ী প্রফুল্ল চিত্তে সুপ্তের পানে তাকাতেই দেখে সুপ্ত তার দিকেই তাকিয়ে। গাঢ় অন্যরকম চাহনিতে লজ্জায় রক্তিম হয়ে ওঠে ত্রয়ীর কপল। সুপ্ত মোহাচ্ছন্ন কণ্ঠে বলে ওঠে, ত্রয়ী নামক শুভ্র পুষ্পের মনে জমে থাকা সকল মেঘ আকাশের ওই মেঘ হয়ে উঠুক। আপনার মনে কেবল আধিপত্য ছড়াক, কেবলমাত্র আমার ভালোবাসা। সূর্য অস্তমিত হওয়ার শেষ মুহূর্ত। গোধূলির আকাশের লাল আভা ধীরে ধীরে মুছে গিয়ে আধার ছেয়ে যাচ্ছে বিশাল আকাশ জুড়ে। হাতে একগুচ্ছ কাশফুল নিয়ে দোলাচ্ছে ত্রয়ী। প্লবনের তোড়ে উড়ে যাচ্ছে সাদা সাদা পেঁজা তুলোর মতো অংশ। সুপ্ত অনিমেষ চেয়ে অর্ধাঙ্গিনীর উল্লাসিত মুখশ্রীর পানে। অপলক সে চাহনি। ত্রয়ী কাশফুল দোলাতে দোলাতে সুপ্তের পানে তাকিয়ে বলে,